এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি বেশ শিক্ষণীয়। কেন বলছি? ঘটনাটি পুরোপুরি শোনার পর আপনারা ইনশাল্লাহ অনুধাবন করতে সক্ষম হবেন। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। উনি বর্তমানে গাজীপুর সদরের ভবানীপুর নামক স্থানে রয়েছেন। উনি একটি পোশাক কারখানার কোয়ালিটি ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ভেলামারি নামক গ্রামে। ঘটনাটি 1993 থেকে 95 সালের মধ্যে ঘটে যাওয়া। ঘটনাটি ওনার ফুপুর সাথে ঘটেছিল। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানকার একটু বর্ণনা না দিলেই নয়। একদিকে বয়ে গেছে প্রবাহমান করতোয়া নদী, তার একটু দূরে অবস্থিত কুদরতের দিঘি। এই দিঘির জন্ম নাকি হয়েছিল এক রাতের মধ্যে, এই জন্য লোকজন এটাকে কুদরতের দিঘি নামে ডাকত। এখন অবশ্য এটা নদীর ভিতরে চলে গেছে। এটার বিপরীতে রয়েছে বালুচর, যেখানে কয়েকটি পরিবারের বসবাস, আর এক পাশে ছিল জঙ্গল। বর্তমানে অবশ্য এই জঙ্গলটা নদীর ভেতরেই পড়ে গেছে। তো ওই সময়, অর্থাৎ সেই 1993 সালের কথা বলছি, নববিবাহিত দম্পতি এই রাসেল ভাইয়ের ফুপু রেবিনা আর ফুপা হায়দার আলী, তো ওনাদের ঘর উজালা করে এক ফুটফুটে সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় রানা। পরিবারে নেমে আসে আনন্দের উৎসব। দেখতে অনেক সুন্দর ছিল এই রানার চেহারা। রাসেল ভাইদের বাড়ি তখন ছিল নদীর এপারে। ওনার বাবা তখন এই রাসেল ভাইয়ের ফুপুকে সবসময় দেখতে যেতেন, ফুপুর বাড়িতে বেড়াতে গেলে কিছু না কিছু দিয়ে আসতেন। যেহেতু এই রাসেল ভাইয়ের ফুপু রাসেল ভাইয়ের বাবার খুবই আদরের বোন ছিল, এই জন্য সুযোগ পেলেই ফুপুর বাড়িতে কিছু না কিছু উনি দিয়েই আসতেন। তাছাড়া আরেকটা সমস্যা ছিল, ওই সময় ফুপুর পরিবারে বেশ অভাব ছিল, আর রানাকে সবাই ভালোবাসতো। আর সবসময় তো ফুপু আসা যাওয়া করতো রাসেল ভাইদের বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে। রানার বয়স যখন 7 মাস, তখন ফুপু একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এই রাসেল ভাইদের বাড়িতে বেড়াতে আসেন, বেশ সপ্তাহখানেক এখানে থাকেন, তারপর আবার নিজ বাড়িতে চলে যান। চলে যাওয়ার সময় দেখা যাচ্ছে রানার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। এর মধ্যে কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় উনি বাড়িতে যাবার পর। এই ফুপুর শাশুড়ি উনি একদিন একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে একটি লোক তাকে বলছে, তোর কাছে একটা জিনিস চাইবো, তুই যদি দিয়ে দিস তাহলে তোকে অনেক টাকা দিব। স্বপ্নে তাকে নাকি টাকার একটা ড্যাগ বা পাতিল দেখানো হয়, এর মধ্যে স্বর্ণের চকচকে কয়েনগুলো দেখা যাচ্ছে। তখন ওই অবয়বটা নাকি বলে, তোকে এই টাকাগুলো দিয়ে দিব, তুই এর বিনিময়ে রানাকে আমাকে দিয়ে দিবি। টাকার লোভ আসলে এমন একটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। রানার দাদি 7-5 না ভেবে স্বপ্নে দেখা ওই অবয়বটাকে বলে দেয়, হ্যাঁ আমি রাজি। এইটা ছিল ভয়ঙ্কর এক পিশাচ। এই পিশাচটা দাদিকে শিখিয়ে দেয় কোথায় কিভাবে কি কাজ করতে হবে, তাহলে ওই অবয়বটা রানাকে নিয়ে যেতে পারবে। দাদি এ কথা শোনেন স্বপ্নের মধ্যেই। ওই সময়ে বন্যা হয়েছিল ওই এলাকায়। তো ফুপু রানাকে দাদির কাছে রেখে কাপড় কাচতে নদীতে গিয়েছেন। বেলা তখন ঠিক দুপুরবেলা। দাদি তখন ওই পিশাচের শিখিয়ে দেয়া সেই পদ্ধতি অনুসরণ করতে থাকেন। তবে উনি ভাবছেন যে কীভাবে কী কাজ করব, কেউ যদি দেখে ফেলে, লোকজন যদি কোনো প্রশ্ন করে, কি করব, এটা নিয়ে উনি কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। একটা পরে সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে কাজটা করবই। দাদির চতুর্দিকে ভালো করে চেয়ে দেখেন যে আশেপাশে কেউ আছে কিনা। এরপর উনি দোলনায় শুয়ে রাখা রানাকে আস্তে করে কোলে তুলে নেন। এরপর ওই যে পিশাচটা শিখিয়ে দিয়েছিল যেভাবে, ঠিক ওইভাবে কাজ করতে থাকেন। সে কি করে, প্রথমে একটা কুলার উপরে রানাকে শুইয়ে দেয়। পুকুর ঘরের একদিকে একটা মাচা ছিল, রানাকে কুলার মধ্যে শুইয়ে দেওয়া হয়, আর ওই মাচার নিচে নরম স্যাঁতসেঁতে জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেয় দাদি। এটা ছিল প্রথম কাজ। কিন্তু একটা সমস্যা হয়, একজন ফুপু উনি আবার ওই দিকটা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তো উনি যখন এটা দেখেছেন, উনি এই বিষয়টা খেয়াল করেছেন, ওনার মনে একটু সন্দেহ লাগে যে কী ব্যাপার, ঘটনাটা কি, রানার দাদি কি করে। ওনার মনে একটু সন্দেহ জাগে। বিরক্তির সাথে জিজ্ঞেস করেন যে আপনি কি করেন, এতটুকু বাচ্চাকে মাথার নিচে রাখছেন কেন, যদি ওর গায়ের উপর কিছু পড়ে, আর কুলার উপর কেন রাখছেন এই ভেজা স্যাঁতসেঁতে জায়গায়। তো ওনার তো বেশ রাগ উঠেছে যে এত সুন্দর একটা বাচ্চাকে এইভাবে মাচার নিচে অন্ধকারের ভিতরে শুয়ে রেখেছে, আর উপর থেকে কিছু পড়া বলতে উনি কিন্তু পোকামাকড়ের কথা বুঝিয়েছেন। উনি তো আর জানেন না যে আসলে ঘটনাটা কি। এ কথা শোনার পর দাদি কি করেছেন, রানাকে সেখান থেকে বের করেছেন। ওই যে যিনি দেখলেন, ওনার মনের মধ্যে কিন্তু একটু খটকা রয়েই যায় যে ঘটনা নাকি, এইখানে রাখছে কেন। তবে এই খটকাটা আপনার মনের মধ্যে ছিল, উনি এটা একসময় ভুলেও যান। কিছুক্ষণ পরে পুপু কাপড় কাচা শেষ করে বাসায় চলে আসেন, এসে রানাকে কোলে নেন। এরপর কেটে যায় 2 দিন কোনো সমস্যা ছাড়াই। 3 দিনের দিন পুপু খেয়াল করে রানার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর রানার জ্বরও চলে এসছে।
প্রথমে স্বাভাবিকভাবে তারা ট্রিটমেন্ট দিয়েছে, স্বাভাবিক কোনো কিছুই মনে করেছে, চিকিৎসা করা হয়, কিন্তু কিছুতেই জ্বর কমে না, দিন দিন বেড়েই চলেছে অসুস্থতা। তার সাথে ফুপু লক্ষ্য করেন হাসি খুশি থাকা ছেলেটা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, আর উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে কোনো কিছু ও দেখছে, মাঝে মাঝে ভয়ও পাচ্ছে। কিন্তু ও তো ছোট মানুষ, ও তো বলতে পারছে না, এতটুকু বাচ্চা। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। রানার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। ধীরে ধীরে চোখের নিচের কালো দাগ আরও বড় হতে থাকে। কুলায় ওঠানোর ঘটনার 1 মাস পর রানা কোনো এক সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় না ফেরার দেশে। কান্নার রোল পড়ে যায় পুরো বাড়িতে। এত সুন্দর একটা বাচ্চার মৃত্যু কেউই মেনে নিতে পারছিল না। ঠিক ওই মুহূর্তে ওই যে যেই মহিলা যিনি দেখেছিলেন আরেকজন দাদি, উনি এসে দেখে রানার এই অবস্থা। তখন উনি ভীষণ রাগারাগি করেন দাদির উপরে, যে এই মহিলা তার নাতিটারে কি একটা কাজ করলো, নিশ্চয়ই ওই কারণে অসুস্থ হয়েছে। এরপর দাদি বুঝতে পারেন উনি আসলে কি ভুলটা করেছেন। তার লোভের জন্য বলি হতে হলো এক নিষ্পাপ শিশুকে। এই ঘটনাটি মূলত ওই যে যিনি দেখেছিলেন তার মনে আরো বেশি সন্দেহ সৃষ্টি করেছিল, যেহেতু রানা মারা গেল আর উনি ওই সময় দেখেছিলেন, কেন এমনটা হলো। উনি তখনই বলেন যে রানার লাশটা রাখো, আগে কোনো একজন ভালো ফকির বা কবিরাজকে ডাকো, আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো কিছু রয়েছে। এই বিষয়টা সুরাহা না করে ওকে দাফন কাফন করো না, আমার মনে সন্দেহ লাগতেছে। এইটা যখন উনি বলেছেন তখনই ওই গ্রামের একজন ফকির, ফকির বলতে কিন্তু ওই যে ভিক্ষা করার ফকির না, যারা ঝাড়ফুঁক করে, অনেক জায়গায় তাদেরকে ফকির বলে, কবিরাজ না বলে আর কি। তো ওরকম একজন ফকির ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল করিম। তাকে করিম চাচা বলেই অনেকে ডাকতেন। তবে এই করিম চাচা আবার এই ফুপুর বড় চাচা তো ভাইও হন, অর্থাৎ আত্মীয় হন। এই করিম চাচা কবিরাজি করতেন, কারো অসুখ বিসুখ করে ঝাড়ফুঁক করতেন। করিম চাচা চলে আসছেন, এদিকে সন্তান হারা মায়ের অবস্থা আসলে কেমন হতে পারে, ঠিক তেমনই হয় ফুপুর অবস্থা। করিম চাচা আসেন, আসার পর নিয়ম মাফিক কিছু রিচুয়াল শুরু করেন। উনি তখন বুঝতে পারেন এই ঘটনাটি অস্বাভাবিক। তখন ফুপুর উপরে সেই পিশাচকে হাজির করা হয়। ওই পিশাচ হাজির হওয়ার পর সে যে বর্ণনা দেয় তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। সেই পিশাচটি জানায় তার নাম কালী, আর পিশাচটি তার প্রাপ্য পেয়ে গেছে। এই রানাকে এই পিশাচটি ভোগ হিসাবে গ্রহণ করেছে। তখন করিম চাচা বলে, তোকে কে দিয়েছে এই ভোগ? ভোগ তো মানুষ না দিলে তোরা পাস না, কিভাবে ভোগটা নিলি বল? তখন সেই পিশাচ উত্তর দেয়, ওর কাছের মানুষ দিয়েছে, অন্য কেউ না। তখন কবিরাজের সন্দেহ হয়, কাছের মানুষ দিয়েছে মানে কে দিয়েছে? এই যে এই সমস্ত কথোপকথন হচ্ছে, এই ঘটনার সাক্ষী কিন্তু অনেক মানুষ সেখানে হাজির ছিল। রানার দাদিও সেখানে উপস্থিত ছিলেন, আর ওই যে যিনি দেখেছিলেন দাদিকে কুলার উপর রাখতে, সেও কিন্তু ওখানে আছে। তখন উনিও বলেন যে আমি মনে হয় বুঝতে পারছি, করিম চাচা আপনি আরো জিজ্ঞেস করেন তো, আরো কিছু জিজ্ঞেস করেন ওকে, তারপর বলতেছি ঘটনাটা কি। এরপর করিম চাচা ওই পিশাচকে জিজ্ঞেস করেন, আরো ভালো করে বল, না হলে তোকে ভয়ঙ্কর শাস্তি দেবো এখন। তখন ওই পিশাচটি ভয় পেয়ে বলে যে যে এই কাজটি করেছে সে হচ্ছে এই বাচ্চার আপন দাদি। এই কথা শোনার সাথে সাথে সবার তো মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। দাদি কিন্তু দরজার এক পাশে দাঁড়িয়ে নীরবে নিভৃতে খুব কান্নাকাটি করছিলেন। তখন ওই যে যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ এবার আমি বুঝছি ঘটনাটা কি হয়েছে, আমি তো এটা দেখছিলাম এরকম এরকম ঘটনা, আমি তো তখন বুঝতে পারি নাই, আমি মনে করছি এমনি রাখছি, এর ভিতরে যে এত কিছু ছিল তা যদি আমি জানতাম তাহলে আমি শুরুতেই এর মাকে বলে দিতাম, কিন্তু আমি তো বুঝতে পারি নাই, হাই হাই এ আমি কি করলাম, কেন বুঝতে পারলাম না। এরপর যিনি দেখেছিলেন উনি নিজেই নিজেকে অনেকটা দোষারোপ করছিলেন যে কেনই বুঝতে পারলাম না, তাহলে তো এই বাচ্চাটার জীবনটা রক্ষা করার জন্য তো চেষ্টা করা যেত। যাই হোক, আসলে রানা তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এরপর পিশাচকে বলা হয় তুই এই ভোগ নিয়ে কি করলি, আর তুই যে লোভ দেখিয়েছিলি তুই কি সেই জিনিস দিয়েছিস? তখন ওই প্রতারক পিশাচ বলে না, আমি ভোগ দেইনি, ভোগ আমি নিয়েছি কিন্তু ওদেরকে ওই উপহারটা দেইনি, কেননা আমি এভাবেই মানুষের সাথে প্রতারণা করি, প্রতারণা করে তাদের কাছ থেকে নরবলি নেই, বিনিময়ে তাদেরকে কিছুই দেই না। রানার দাদিকেও আমি কিছু দেই নেই, আর দেবও না। এই বাচ্চাটা নিয়ে যাওয়ার পর আমার শক্তি আরো বেড়ে গেছে। এরপর ওই করিম চাচার ভয়ানক রাগ হয়, রাগ হওয়াটাই স্বাভাবিক। উনি সেই পিশাচের উপর চড়াও হন, সেই পিশাচকে যন্ত্রণা দিতে থাকেন। সেই পিশাচকে বলেন তুই এক্ষুনি চলে যাবি। ওই পিশাচটা বলে না আমি যাব না। হ্যাঁ আমি যাব, এই বাচ্চার মাকে নিয়ে তারপর যাব। এই বাচ্চাকে নেওয়ার সাথে সাথে এই বাচ্চার মায়ের উপরও আমার অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বাচ্চার মাকেও মারবো আমি। এই কথা শোনার সাথে সাথে করিম চাচা এমন রাগান্বিত হয়েছিলেন যে ওই পিশাচকে ওখানে মেরে ফেলবেন, তবে উনি কিছু একটা চিন্তা করে মারলেন না, ওই পিশাচকে তার মতো করে রুকিয়া করে ভয়ঙ্কর যন্ত্রণা দিতে থাকলেন। এবং
ওয়াদা করালেন সে আর কখনোই এখানে আসবে না। তবে সেই পিশাচটি একটা কথা বলে চলে যায়। সে রাজি হয় চলে যেতে, তবে একটা কথা বলে যায় যে হ্যাঁ আমি আসবো না, তবে আমার কিছু প্রভাব কিন্তু এদের উপর থাকবেই আমি যদি নাও আসি। কারণ এই রানাকে বলি হিসাবে নেবার পর এর পরিবারের উপর আমার অন্য ধরনের একটা বিষয় তৈরি হয়ে গেছে। আমি চলে গেলেও এর প্রভাব সেখানে থাকবেই। এরপর নাকি ওই পিশাচটা ওখান থেকে চলে যায়। পরিবারের আর কোনো সদস্যদেরকে সরাসরি ক্ষতি করবে না এই শর্তেই তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে ফুপু অসুস্থ হয়ে গিয়েছিলেন, উনিও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কারণ রানার মৃত্যুর পর উনিও বেশ কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। কারণ মৃত্যুর আগে থেকেই উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন, তবে এই অসুস্থতার কারণটাকেও ধরতে পারেনি, এটা স্বাভাবিকভাবে অনেকে মনে করেছে। তো ফুপু উনি তো তার সন্তানকে হারালেন, আর দাদি উনি লোভে পড়ে যে কাজটি করলেন সারাটা জীবন উনি এটা নিয়ে আফসোস করেছেন কি কাজটা উনি করলেন। তবে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে ফুপুর কিন্তু আরও 3 সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে 2টা মেয়ের জন্ম হয়, একটা মেয়ে মারা গিয়েছিল অসুখ হয়ে। 2008 সালে একটি ছেলে জন্ম হয়, বর্তমানে তার বয়স 17 বছর। কিন্তু তার বয়স বাড়লেও শারীরিকভাবে 6 বছরের বাচ্চার উচ্চতা যতটুকু তার উচ্চতা ততটুকু। ঘটনাটা এই পর্যন্তই। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন কি ভয়ঙ্কর একটা ব্যাপার, কিভাবে ধূর্ত প্রতারক জিনেরা মানুষকে প্রতারণা করতে থাকে। দাদির সাথে প্রতারণা করেছিল, দাদুকে লোভ দেখিয়েছিল, দাদু সেই লোভে পড়ে গিয়েছিলেন, আর এতেই হয়ে গেল বিপত্তি। একটা ছোট্ট শিশু, ফুটফুটে শিশু রানাকে মরতে হলো। রানার ভাগ্য আল্লাহ তাআলা হয়তো এভাবেই লিখে রেখেছিলেন, এই জন্যই তাকে মরতে হয়েছে। কিন্তু অনেক সময় মানুষ তার নিজের ভুলে ভাগ্যের বিপর্যয় ঘটায়, যেমনটা হয়েছিল এই দাদির বেলায়। আল্লাহ তাআলা ফুপুকে সুস্থতা দান করেছিলেন আল্লাহর রহমতে। ওই কালী নামক ধূর্ত প্রতারক পিশাচটাকে তারাতেও এই করিম চাচা সক্ষম হয়েছিলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ফুপুর আর একটা মেয়ে যে মারা গেল অসুখ হয়ে, এর পেছনেও ধারণা করা হয় যে ওই প্রতারক পিশাচের হাত থাকতেও পারে। আর ওনার যে ছেলে, যার 17 বছর বয়স হওয়ার পরও এখনো 6 বছরের বাচ্চার উচ্চতার মতো, তার উপরও ওই প্রভাবটা যে রয়েছে এটা অনুমান করা হয়। ঘটনা এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, আমি শুরুতে বলেছিলাম এই ঘটনার মধ্যে শিক্ষণীয় একটি ব্যাপার রয়েছে। শিক্ষণীয় ব্যাপার এটাই, স্বপ্নের মধ্যে অনেকে সুপারি চায়, বিভিন্ন ফল চায়, এই জিনিসগুলো দেয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে স্বপ্নের মধ্যে তো আমাদের উপর নিয়ন্ত্রণ অন্য কেউ করতে পারে, নিজের উপর তো নিজেদের নিয়ন্ত্রণ থাকে না, তখন কি করব? এই ধরনের স্বপ্নগুলোর হিসাবটা আলাদা। এই স্বপ্নগুলো তখন আমাদের কাছে বাস্তবের মতো মনে হবে। এই জন্য খুব সাবধান। ঘুমের সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 3 আয়াত আমরা পড়ে ঘুমানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ স্বপ্নের মধ্যে দুষ্টু জিনারা এসে আমাদেরকে এই ধরনের স্বপ্ন দেখাতেও পারবে না, আর ঘুমের ভেতরে আমাদেরকে এসে কোনো কিছু খাওয়াতেও পারবে না, আমাদের শরীরের ভেতরেও প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই এমন কিছু কাজের সাথে যুক্ত থাকেন যে ব্যস্ততার পরিমাণ এতটাই থাকে, সারাদিন পরিশ্রম করার পর রাতের বেলা বাসায় ফিরে ঘটনা লেখার মতো এনার্জিটাও থাকে না। তারপরও আপনারা যে এত কষ্ট করে আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকেও অশেষ কৃতজ্ঞতা জানাই। এভাবেই সবসময় আমাদের পাশে যেন আপনারা থাকতে পারেন, আমরাও যেন আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ রয়েছে আপনাদের হরবল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আসছে রবিবার থেকে আফনানস বি ইউটিউব চ্যানেলে অমীমাংসিত রহস্যের প্রথম এপিসোড দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সিজন 2-র প্রথম এপিসোড। আমরা ভিন্নভাবে এবারের এপিসোডটি সাজিয়েছি। আশা করছি এই এপিসোডটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে আফনানস বি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে চলে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrible@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHEHORRORWORLDBD afnanthehorrible@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরবার পৌঁছাতে পারে। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আগামীকাল শুক্রবার ফ্রাইডে স্পেশাল এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সুমন মিয়া। পেশায় উনি একজন ফার্নিচার ডিজাইনার। ওনার বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল 1995 কি 96 সালের দিকে। তখন ওনারা পরিবার সহ ঢাকার সাভারের নামাবাজার এলাকায় থাকতেন। ওনার বাবা কিন্তু খুব সাহসী একজন মানুষ। উনি ওই নামাবাজার এলাকায় একটি তেলের মিলে চাকরি করতেন। ওনার ডিউটি ছিল দুইভাবে 12 ঘন্টা করে, কখনো রাত 2টো থেকে পরদিন দুপুর 2টা পর্যন্ত, আবার এক সপ্তাহ ডিউটির পর ডিউটি চেঞ্জ হতো, তখন দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত। এইভাবে দুইজন ব্যক্তি শিফট চেঞ্জ করে এক সপ্তাহ করে ডিউটি পালন করতেন। তো ঘটনাটা যেদিন ঘটে অর্থাৎ শুরু হয়, তো একদিন রাত 2টোর দিকে উনি ডিউটি শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছেন। ওনার জায়গায় আরেকজন আবার চলে আসছে। তো ওনার ডিউটির স্থান থেকে বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়ে বাড়িতে আসার সময় মাঝখানে একটা আশ্রম আছে হিন্দু সম্প্রদায়ের, যাকে সবাই আশ্রম নামেই অভিহিত করে, অর্থাৎ ওইটার নাম আশ্রম বলেই সবাই ডেকে থাকে। তো পূজার সময় ওখানে কিন্তু বিশাল মেলা হয়। এছাড়া রাস্তা দিয়ে যেতে হলে বাম সাইডে বিশাল একটা বটগাছ আর ডান সাইডে একটা মন্দির, আর রাস্তাটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা। আশ্রমটা পার হলে নদী থেকে যেমন শাখা বের হয়, এরকম শাখা আসলে বলা যাবে না, এটা ছোট্ট একটা খালের মতো। আবার ড্রেনও যে বলা যাবে তাও না, ড্রেন থেকে একটু বড়, খাল থেকে একটু ছোট, এরকম আর কি। এর উপর দিয়ে 15 থেকে 20 হাত চওড়া একটা সাঁকো তৈরি করা হয়েছে, বাঁশের সাঁকো আর কি। তো বাঁশের সাঁকোটা এমনভাবে তৈরি করা হয়েছে যে পাশাপাশি প্রায় 6-7টা বাঁশ, অর্থাৎ এটার উপর দিয়ে গরু ছাগলও কিন্তু অনায়াসে হেঁটে চলে যেতে পারবে, এমন একটা সাঁকো। তো উনি তো সবসময় দিক দিয়ে আসা যাওয়া করেন, একদম চোখ বন্ধ করে সাঁকো পার হয়ে যেতে পারবেন আসা যাওয়া করতে করতে, এমন একটা ওনার অভ্যাস হয়ে গেছে। আর সাঁকো পার হওয়ার পর রাস্তা দিয়ে না যদি উনি যান, তাহলে ডান দিক দিয়ে গেলে পুরাতন একটা ধানের মিল আছে, সেখানে দিনের বেলায় ধান শুকানো ভাঙানো, অর্থাৎ চাতাল আমরা যেটাকে বলি আর কি, এরকম একটা চাতাল রয়েছে। আর ওই দিক দিয়ে গেলে কিছুটা সময় কম লাগে। আর চাতালটা পার হওয়ার পর ওই চাতালেরই একটা ওয়াশরুম রয়েছে, ওইটার পাশ দিয়ে মূলত আর একটা সাইডে উঠতে হয়, অর্থাৎ রাস্তায় উঠতে হয়, এতে পথটা অনেকটাই কমে যায়। তো উনি মাঝে মাঝে ওই দিকটা দিয়েই আসতেন। তো একদিন ডিউটি শেষ করে ডিউটি থেকে বের হওয়ার পর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তখন এই সুমন ভাইয়ের বাবা চিন্তা করলেন, হেঁটে গেলে তো ভিজে যাব, তাই একটা দৌড় দেয়। উনি ওই আশ্রমটা পাড়ি যখন দিয়েছেন, তখন ওই বাঁশের যে সাঁকোটা, এটা ওনার থেকে মোটামুটি 30-35 হাত দূরে রয়েছে। ওই সময় উনি দিয়েছেন এক দৌড়। বলে রাখা ভালো, ওই সাঁকোর আগে একটা বিদ্যুতের একটা খাম্বা ছিল। উনি যখন দৌড় দিয়েছেন, ধরাম করে কোনো কিছুর সাথে লেগেছে একটা ধাক্কা। উনি মনে করেছেন যে এই বিদ্যুতের যে খাম্বা, এটার সাথে ধাক্কা লেগেছে। পরে দেখলেন আরে বিদ্যুতের খাম্বা একদিক, উনি আর একদিক। ধাক্কাটা লাগলো কিসের সাথে? আর ধাক্কা যে লেগেছে বিদ্যুতের খাম্বার সাথে, এত জোরে ধাক্কা যদি লাগে তাহলে তো ওনার মাথা ফেটে যাওয়ার কথা, কিন্তু না, এমনটা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো একটা মানুষের সাথে ওনার ধাক্কা লেগেছে, কিন্তু মানুষ কোথায়? আশেপাশে তো কোনো মানুষ নাই। উনি তাকাচ্ছেন, উনি চিন্তা করলেন কেউ হয়তো ইচ্ছা করে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে, এমনটা উনি চিন্তা করেছেন। উনি চারদিকে তাকিয়ে বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন যে, এই কোন ফাজিল রে, পথের মধ্যে এসে এরকম ধাক্কা দিলি রে, আয় সামনে আয়, পেলে হাত করে ভেঙে দেব। যখনই এমনটা বলেছে, তখনই একটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আজকের মতো বেঁচে গেলি রে, আজকে আমার একটা কাজ আছে, না হলে আজকেই তোর খবর করে ছাড়তাম। এই কথা শোনার পর এই সুমন ভাইয়ের বাবার মেজাজ আরো গরম হয়ে যায়। তখন উনি বিশ্রী ভাষায় একটা গালিগালাজও করে ওঠেন যে, বেটা সামনে আসতে পারবি না, আর দূর থেকে হুমকি দিস না, সামনে আয় বেটা। আসলে উনি মনে করেছিলেন কোনো দুষ্টু লোক ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে রাস্তার পাশে আড়াল হয়ে এরকম বৃষ্টির মধ্যে ওনার সাথে মশকরা করছেন। এই কারণে মূলত ওনার মেজাজটা গরম হয়ে গেছে। দীর্ঘ একটা সময় উনি ডিউটি করেছেন, তেলের মিলে ডিউটি করতে গেলে সারাক্ষণ মেশিনের শব্দ তো কানের মধ্যে ঢুকতেই থাকে। টানা 12 ঘন্টা কেউ যদি এরকম শব্দের মধ্যে থাকে, স্বাভাবিকভাবে ডিউটি শেষে মেজাজ মধ্যে একটু গরমই থাকে। তারপর উনি তাড়াতাড়ি বাড়িতে যাবেন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কে যেন ধাক্কা দিয়েছে, আবার হুমকিও দেয়, মেজাজটা খারাপ হওয়ারই কথা। তো উনি ওই অনুযায়ী সেরকম আচরণটা করেছিলেন। তো যাই হোক, উনি তো এরপরে বাড়িতে চলে আসেন। ওই রাতের মতো আর কোনো সমস্যা হয়নি। এর কয়েকদিন পর এক অমাবস্যা রাত, সেদিনও সুমন ভাইয়ের বাবার ডিউটি পড়েছিল দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত। তো 2টোর সময় যখন কাজ সেরে অর্থাৎ ডিউটি শেষ করে বাড়ির দিকে উনি রওনা দিয়েছেন, ওই আশ্রমের ওই স্থানটা পার হওয়ার পর সাঁকোতে ওঠার আগেই উনি দেখেন
একটা কালো বিড়াল রাস্তার মাঝখানে বসে আসে। তো বসে আছে ভালো কথা, বিড়ালটা স্বাভাবিক বিড়ালের থেকেও বেশ অনেকটা বড়ই বলতে হবে। বিড়াল যখন আমরা দেখি তখন কিন্তু বিড়ালের মুখের ভিতরে যে চোখা দাঁতগুলো থাকে এগুলো কিন্তু মুখের ভেতরেই থাকে সাধারণত। উনি দেখেন বিড়ালের 4টা চোখা দাঁত মুখের বাইরে বেরিয়ে আছে, বেশ ভয়ঙ্করই লাগছে। তবে সুমন ভাইয়ের বাবা এটাতে কোনো পাত্তা না দিয়ে সাঁকোর উপর যখন উঠে গেছেন তখন উনি খেয়াল করেন ওই বিড়ালটা সাঁকোর উপর দিয়ে ওনার পিছু নেয় নাই, সেই জিনিসটা সাঁকোর নিচ দিয়ে হাঁটা শুরু করেছে এবং অনায়াসেই সে ওই পানির উপর দিয়েই হেঁটে হেঁটে ওনার সাথে সাথেই সাঁকোটা পার হচ্ছে। সাঁকোটা পার হচ্ছে বলতে সাঁকোর নিচ দিয়ে পার হচ্ছে। উনি অনায়াসেই এই সাঁকোটা পার হয়েছেন। পার হয়ে হাঁটতে হাঁটতে যখন ওই ধানের যে মিলটা রয়েছে অর্থাৎ চাতাল রয়েছে ওই মিলের ওখানে গিয়েছেন, ওই মিলটাও যখন পার হয়ে ওই মিলের যে ওয়াশরুমের কথা বলেছিলাম ওই ওয়াশরুমটা পার হতে যাবেন, হঠাৎ করে উনি শুনতে পান ওই ওয়াশরুমের মধ্যে কোনো একটা বাচ্চার কান্না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাতে এই ওয়াশরুমের মধ্যে কার বাচ্চা কান্না করে। ওনার হাতে একটা স্টিলের টর্চ লাইট ছিল, ব্যাটারি চালিত। ওই সময় কিন্তু এই টর্চ লাইটগুলো অনেকটাই দেখা যেত। তো উনি টর্চ লাইটটা নিয়ে ওই ওয়াশরুমের দরজাটা খুলেছেন। যখনই ওরা দরজা খুলেছেন তখন দেখেন ভেতরে কেউ নাই আর কান্নাও বন্ধ হয়ে গেছে। উনি ভেতরে ভালো করে লাইট মারলেন, দেখলেন যে কেউ নাই। উনি প্রথমে ভেবেছিলেন এই চাতালে যারা শ্রমিক রয়েছে তাদেরই কোনো বাচ্চা হয়তো বা এখানে আটকা পড়েছিল, এরকম চিন্তা করেছিলেন। ওনার মাথায় কিন্তু এটা ছিল না এই রাত 2টোর সময় এখানে বাচ্চা আসবে কোত্থেকে। আর তখন তো 2টোরও বেশি বাজে, উনি তো 2টোর সময় বের হয়েছিলেন। প্রায় 2 কিলোমিটার রাস্তার মধ্যে 1.5 কিলোমিটার বেশি পারও করে ফেলেছেন। এখানে তো অনেকটা সময় চলে গেছে, আর 3টার কাছাকাছি বাজে তখন। উনি ওয়াশরুমটা পার হয়ে রাস্তায় উঠে যখন বাড়ির দিকে হাঁটা ধরবেন এমন সময় আবার কান্না ওই ওয়াশরুমের ভিতর থেকে। উনি আবার পেছনে ফেরত আসেন, এসে টর্চ লাইট মেরেছেন, দেখেন এখনো কিছু নাই, কান্নাও বন্ধ হয়ে গেছে। এরপর উনি আবার যখন আগানো শুরু করেছেন হঠাৎ করে তখন ওয়াশরুমের ভিতর থেকে আবারও কান্নার আওয়াজ। উনি এবার ভয় না পেয়ে রেগে গিয়ে ওই ওয়াশরুমের দরজায় মেরেছেন এক লাথি। লাথি মারার পর উনি আবার টর্চ লাইট ধরেছেন, দেখেন ভিতরে কেউ নেই। উনি এবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি বুঝতে পেরেছেন এখানে অস্বাভাবিক কোনো কিছু আছে, এই জন্য উনি এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করেন নাই। তবে উনি বাড়িতে যখন চলে আসলেন এতটুকু পথ আসার সময় অবশ্য কোনো কিছু হয়নি। ওই যে কালো বিড়ালটা ওটা কিন্তু ধানের চাতালের কাছে এসেই মিলিয়ে গিয়েছিল, ওইটার সামনে আসেনি। এর একদিন পর ওনার ডিউটি শিফট চেঞ্জ হয়। উনি তখন দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত ডিউটি দিবেন। তবে কোনো একটা কারণে ওই দিনের ডিউটিটাও উনি পরিবর্তন করে নেন। ওই দিনের ডিউটিটাও উনি রাত 2টো থেকে পরের দিন দুপুর 2টো পর্যন্ত করে নেন। অর্থাৎ ওনার যে বদলি ছিল, অর্থাৎ ওনার পরিবর্তে আরেকজন যিনি আসবেন তার সাথে কথা বলে নেন আর কি। ওনার একটা কাজও ছিল যার কারণে উনি এইভাবেই করে নিয়েছিলেন। আর ওই লোকটারও কিছু কাজ ছিল, দুজন আলোচনা করে এইভাবে ডিউটির সময়টা নিজেদের মধ্যে সমন্বয় করে নেন। তো যেদিন রাত 2টোর দিকে উনি বের হবেন, অর্থাৎ 2টোর আগে আর কি, 2টোর সময় ডিউটি, তো উনি বাসা থেকে ভাত নিয়ে যাচ্ছিলেন। ভাতটা তো ঠিকঠাক ছিল, গরম ভাত। তরকারি ছিল টাকি মাছের তরকারি। তো উনি যখন বাড়ি থেকে বের হয়ে ওই ধানের মিল অর্থাৎ ধানের চাতালের কাছে এসেছেন তখন ওই যে ওয়াশরুমের কথাটা আমরা বললাম মাত্রই, ওই ওয়াশরুমের ওখানে আসার পর হঠাৎ করে উনি ফিল করেন ওনার পায়ে পায়ে কোনো কিছু বাড়ি লাগছে, অর্থাৎ ধাক্কা লাগছে। উনি তাকিয়ে দেখেন একটা কালো রঙের মোটামুটি বড় সাইজ, মানে স্বাভাবিক বিড়াল থেকে হয়তো বা দ্বিগুণ সাইজের হবে আর কি, এরকম সাইজের একটা বিড়াল ওনার 2 পায়ের মাঝখানে বারবার চলে আসছে। আর ওই বিড়ালের পায়ের সাথে ওনার পায়ের বাড়ি লাগছে, আঘাত লাগছে। মানে হচ্ছে ওই বিড়ালটা ওনাকে সামনের দিকে যেতে দেবে না। উনি তখন কি করেছেন, রাগ করে ওই বিড়ালকে মেরেছেন এক লাথি। কিছুটা দূরে গিয়ে পড়ার পর ওই বিড়ালটা আবার এসে একই রকমভাবে 2 পায়ের মাঝখানে ঘুরঘুর করছে। তখন ওনার বাবা চিন্তা করেন অশুভ কোনো কিছু কিনা। এই চিন্তা করে একটা সিগারেট জ্বালানোর জন্য যখন ম্যাচের যে বক্স ছিল, ওই সময় ম্যাচের বক্স ছিল, এখন যেরকম দেশলাই বেশি পাওয়া যায়, তখন কিন্তু এই ম্যাচের বক্সগুলো বেশি পাওয়া যেত। এখনও পাওয়া যায় ম্যাচের বক্স, তবে মানুষ এটা কম ব্যবহার করে আর কি। উনি ওনার ম্যাচের বক্স থেকে একটা কাঠি বের করে যখনই ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়েছেন তখনই ওনার কাছে মনে হলো কেউ মনে হলো ফু দিয়ে নিভিয়ে দিল। আবারও উনি জ্বালালেন, আবারও একই ব্যাপার, কেউ মনে হচ্ছে ফু দিয়ে নিভিয়ে দিল। এরকম বারবার উনি চেষ্টা করছেন, বারবারই মনে হচ্ছে কোনো একটা দমকা হাওয়া এসে নিভিয়ে দিচ্ছে ওনার এই ম্যাচের কাঠি। অথচ আশেপাশে ওই রকম বাতাসের উপস্থিতি উনি টের পাচ্ছেন না, অথচ কাঠি নিভে যাচ্ছে। এরকম করতে 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 পুরো ম্যাচের বক্সের সব কাঠি উনি শেষ করে ফেলেছেন। একটা পর্যায়ে এসে উনি চিন্তা করলেন যে যেহেতু আগুন জ্বালাতে পারলাম না, তাহলে হাতের টর্চ লাইটটা জ্বালাই। উনি যখনই হাতের টর্চ লাইটটা জ্বালিয়েছেন এই প্রথমবারের মতো টর্চ লাইটটাও নিভে যায়। এখন পুরো অন্ধকার হয়ে গেছে। উনি
অন্ধকার দিয়েই হাঁটতে হাঁটতে সাঁকুতে উঠেছেন। যেহেতু খুবই পরিচিত পথ, চোখ বন্ধ করে হাঁটলে উনি সাঁকো পেয়ে যাবেন, এমন একটা অবস্থা। তখন নাকি হঠাৎ করে পেছন থেকে কেউ নাকি কণ্ঠে বলে ওঠে, এই হাতগুলো দিয়ে যা। উনিও তো সাহসী মানুষ, উনি বলে ওঠেন, এখানে খাবি? তা আমার সাথে চল, তেলের মিলে চল, দুজন একসাথে বসে মিলেমিশে খাই। এই কথা বলার পর উনি ওনার কাজের জায়গায় চলে এসেছেন। এরপরে কিন্তু আর কোনো কথা হয়নি, পিছন থেকে গম্ভীর কণ্ঠে আর কোনো আওয়াজও আসেনি, উনি ঠিকঠাক করে চলে আসেন। উনি যখন কাজের জায়গায় চলে এসেছিলেন তখন কিন্তু আরেকজন যে লোক, উনি কিন্তু চলে যাবেন আর সুমন ভাইয়ের বাবা ডিউটি পালন করবেন। ওই লোকটা খেয়াল করেন যে সুমন ভাইয়ের বাবার চোখ লাল হয়ে গেছে, শরীর থরথর করে কাঁপছে। ওই লোকটা বুঝতে পারলেন যে সুমন ভাইয়ের বাবার শরীর ভালো না। তখন উনি বললেন যে ভাই, আপনার শরীর তো ভালো মনে হচ্ছে না, কি ব্যাপার, আপনার কোনো সমস্যা হয়েছে? তখন সুমন ভাইয়ের বাবা বলছেন, কেমন যেন লাগছে শরীরটা, আসলে ভালো লাগতেছে না, হঠাৎ করে এমনটা মনে হচ্ছে, ঠিকঠাকই তো ছিলাম। তখন ওই লোকটা বলছে, আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন, আপনার ডিউটি করতে হবে না, আমি আজকে প্রয়োজনে ডাবল ডিউটি করে দিচ্ছি, আপনারটা আমি করে দিচ্ছি, আপনি এই পাশে বিশ্রাম করেন। তো ওখানে কিছু বস্তা ছিল, মূলত ওই মিলটা ছিল হচ্ছে সরিষার তেল ভাঙানোর মিল। সরিষার তেল ভাঙানোর সময় যে খৈল হয়, ওই খৈলগুলো বিভিন্ন বস্তায় ভরে রাখা হয়। ওরকম একটা বস্তার উপর উনি শুয়ে পড়েন, এরপর উনি বিশ্রাম নিতে থাকেন। এরপর কি হয়েছে ওনার মনে নাই। সকালবেলা তেলের মিল থেকে বাড়িতে খবর আসে যে সুমন ভাইয়ের বাবা অসুস্থ। তখন সুমন ভাইয়ের দাদি এবং সুমন ভাইয়ের চাচারা গিয়ে সুমন ভাইয়ের বাবাকে নিয়ে আসেন বাড়িতে। আসার পর তো ওনার অবস্থা এতটাই খারাপ, বিছানা থেকেও উনি উঠতে পারেন না। সারাদিন উনি বিছানায় শুয়ে থাকেন, কিন্তু সন্ধ্যা লাগার সাথে সাথে ঘর থেকে দৌড়ে বের হয়ে চলে যান সেই আশ্রমের খালের দিকে। তখন আবার বাড়ির লোকজন, অর্থাৎ সুমন ভাইয়ের দাদি, চাচা, ফুপু যারা আছে, তারা দৌড়ে গিয়ে ওনাকে ধরে নিয়ে আসেন। এইভাবে কিন্তু চলে যায় 7-8 দিনের মতো, কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না। ওনার সাথে যে এই ঘটনাগুলো ঘটেছে এটা তো উনি আগে কাউকে বলেনও নাই, এই জন্য ওনারাও বুঝতে পারছিলেন না আসলে ঘটনাটা কি। 7-8 দিন পর সমস্যা আরো বেড়ে গেল। রাতের বেলা উনি চিৎকার করে বলে উঠতেন, এই টিনের চালের উপরে দেখ কি যেন আছে, ভয়ঙ্কর কি যেন আছে, আমার নিতে আসছে রে। আবার উনি বলে উঠতেন, এই সব মাছ খেয়ে নিল রে, সব মাছ খেয়ে নিল। আবার উনি বলে উঠতেন, এই আমাকে মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। তো এরকম ভাবে উনি চিৎকার করতেন। যখন এই সমস্যা শুরু হলো তখন তো বাড়ির লোকজন বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। এদিকে ওনাকে জিজ্ঞেস করে উনি কিছুই বলতে পারেন না। এর মধ্যে পরিবারের সদস্যরা কবিরাজ খুঁজতে শুরু করেছেন, কোনো ভালো কবিরাজ পাওয়া যাচ্ছে না। সব মিলে প্রায় 16 দিন পর একজন ফকির আসে ওই বাড়িতে ভিক্ষা নেবার জন্য। ওনাদের খোঁজাখুঁজিতে কোনো কাজ হয় নাই, একজন ফকির আসে ভিক্ষা নিতে যখন আসছে, আসার পর পরই এই যে সুমন ভাইয়ের দাদিকে বলছে যে, মারে তোর বাড়িতে এখন ভিক্ষা নেব না, তোর ছেলের অবস্থা তো খুবই খারাপ। এই কথা বলতে বলতে আবার সুমন ভাইয়ের মাও চলে আসছে। তখন সুমন ভাইয়ের মাকেও বলেন, তোর স্বামীর অবস্থা তো ভালো না, আর মাত্র কয়েকদিন আছে, এরপরেই তো ওর জীবনটা শেষ হয়ে যাবে রে, অনেক দেরি হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে সুমন ভাইয়ের মা এবং দাদি চিৎকার করে ওঠেন যে, আপনি কি বলেন এগুলা? তখন ওই ফকির বলছেন যে, তোদের চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাকে পাঠাই দিয়েছেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ। তখন ওই সময় ওই ফকির বলেন, এই যে সুমন ভাইয়ের দাদিকে বলেছেন আর কি, যে তুই এখন যা, তুই গিয়ে একটা জবা ফুল গাছ থেকে 3টা জবা ফুল নিয়ে আসবি, এক নিঃশ্বাসে 3টা জবা ফুল পারবি। আর আসার সময় এই দিনের বেলাতেই কিন্তু কিছু সমস্যা হতে পারে, কিন্তু ভয় পাওয়া যাবে না, তুই মা যেহেতু তোকে এই কাজটা করতে হবে। তখন সুমন ভাইয়ের দাদি, উনি একটা জায়গা চিনতেন, মানে কাছাকাছি, সেখানে জবা ফুল ছিল, অর্থাৎ ভালো একটা সুন্দর জবা ফুলের গাছ ছিল, জবা ফুলও ধরেছিল। উনি দ্রুত সেখানে চলে যান, এক নিঃশ্বাসে 3টা জবা ফুল পারেন। কিন্তু সমস্যা হয় হচ্ছে বাড়িতে ফেরত আসার সময় এই দিনের বেলাতে প্রত্যেক একটা কুকুর এসে ওনাকে তাড়া করতে থাকে। এই কুকুরের তাড়াকে ওনার পা একটা গর্তের মধ্যে পড়ে পাটা মচকে যায়, যদিও বা ভাঙেনি, তবে মারাত্মক ব্যথা পেয়েছিলেন। যেহেতু বয়স্ক মানুষ, হাড় দুর্বল হয়ে গেছে, আঘাতটা ওইরকম গুরুতর না হলেও ওনার জন্য সেটা গুরুতর ছিল। উনি অনেক কষ্টে পা ঘোরাতে ঘোরাতে বাড়িতে চলে আসেন। তখন ওই ফকির বলেন যে, মারে তুই যেভাবে আসছিস, যদি ওই কুকুরটা তোকে একবার ভালো করে ধরতে পারতো, আর ওই কুকুরটার ভয়ে তুই যদি দাঁড়িয়ে যেতি, তাহলে সর্বনাশ হয়ে যেত, তোকে ওখানেই মেরে ফেলতো এই দিনের বেলাতেই। তখন চিকিৎসা শুরু হয়ে গেল। ওই ফকির কি করলেন, ওই যে জবা ফুল যেগুলো 3টা, এই 3টা জবা ফুল উনি কি যেন একটা পড়লেন, পড়ার পর সুমন ভাইয়ের বাবার নাকের কাছে দিলেন শোকার জন্য। একটার পর একটা ওনার নাকের কাছে ধরা হলো, সুমন ভাইয়ের বাবাও ঘ্রাণ নিলেন। এর পরপরই দেখা গেল উনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, দিব্যি হাঁটাচলা করছেন। সবাই তো অবাক যে এরকম একটা অসুস্থ মানুষ এখন দিব্যি স্বাভাবিক হয়ে গেছে। তখন ওই ফকির বলছেন যে, তোমাদের আনন্দিত হওয়ার কিছুই নাই, সমস্যা এখনো বাকি আছে, এটা অর্ধেক হয়েছে মাত্র, যেমন আর একটা কাজ আছে, দ্রুত ধারালো একটা দা বা বটি নিয়ে আসো,
একটা কলা গাছ এক কোপে কেটে ফেলতে হবে। যদি এক কোপে কাটতে না পারে তবে কিন্তু এই ছেলেটা এখানেই মারা যাবে, 2-3 দিনও আর বাঁচবে না। আর যদি কাটতে পারে আল্লাহর রহমতে বেঁচে যাবে। ওর উপর ভয়ঙ্কর এক মরণ বান মারা হয়েছে। এতটুকু বলার পরেই উনি বলে যে দ্রুত নিয়ে আসার সময় খুব কম। তাড়াতাড়ি করে বাড়ি থেকে একটা ধারালো দা নিয়ে আসা হয়। এরপর উনি নিজে একটা কলা গাছ সিলেক্ট করেন। এই কলা গাছটা কাটতে হবে কিন্তু সুমন ভাইয়ের বাবাকে। এদিকে টানা এতদিন অসুস্থ থাকার পর ওনার শরীরের শক্তি তো অনেকটাই কমে গিয়েছে। তারপরও উনি আল্লাহর নাম নিয়ে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে এই ধারালো দা দিয়ে একটা কলা গাছে মেরেছেন এক কোপে। ওই কলা গাছটা দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে যায়। কোনো আঁশও লেগেছিল না। উনি বলেছিলেন যদি আঁশও লেগে থাকে তাহলে কিন্তু বিপদ। তা আল্লাহর রহমতে ওই কবিরাজ বা ফকির যিনি আসছিলেন উনি বলেন যে আলহামদুলিল্লাহ এই ছেলেটা সুস্থ হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। এরপর ওই ফকির বলেন যে বাবা তুমি বলো তো ঘটনাটা কি হয়েছিল। তখন এই যে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলেন। তখন ওই ফকির বা কবিরাজ বলেন মূলত ওই যে ধাক্কা লেগেছিল ওই সময় ওই জিনটার বিশেষ একটা কাজ ছিল, সে চলে যাচ্ছিল। এই জন্য ওই সময় সে কোনো ক্ষতি করতে না পারলেও এরপর থেকে সে পিছু নেয়। বিভিন্ন সময় তার শারীরিক অনেক ক্ষতি করে ফেলেছে, ভয়ঙ্কর বান মেরেছে। আর এর ফলশ্রুতিতেই এই পরিণতি হয়েছে। যাক আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এরপর ফকির চলে যান। আর ফকির বলে যান যে উনি কোনো জিন ভূত না, উনি মানুষ। উনি এভাবে জিনেদের মাধ্যমে খবর পেয়ে কোনো কোনো বাড়িতে যান ট্রিটমেন্ট করার জন্য। এরপর উনি ওখান থেকে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ওনার সাক্ষাৎ সেভাবে আর পাওয়া যায়নি বা কেউ ওনাকে দেখেছে এটাও জানা যায়নি। কোত্থেকে আসলেন, কোথা থেকে চলে গেলেন এটা জানা যায়নি। তবে ওই যে জিনটা ছিল সে মূলত ছিল ওই যে আশ্রম, ওই আশ্রমেরই একটা জিন। সে হিন্দু জিন ছিল। ওই সময় সে ওদিক দিয়ে যাচ্ছিল, ধাক্কা লেগেছে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে সুমন ভাইয়ের বাবা গালিগালাজ করেছিল, এতে করে তার ইগোতে লেগেছে। এই জন্যই সে সমস্যাটা সৃষ্টি করেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারলাম এবং শিখতে পারলাম। এই ধরনের ঘটনা যদি আমাদের সাথে ঘটে তাহলে কিন্তু এরকম গালিগালাজ বা এই ধরনের বিষয়গুলো করা যাবে না। এরকম অনেক ঘটনা ঘটেছে, এই ধরনের সমস্যা ফেস করেছে। পরবর্তীতে যিনি ফেস করেছেন উনি বলেছেন যে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি, মাফ করে দিয়েন। এরকম অনেক ঘটনা কিন্তু হয়েছে। দেখা গেছে যে সে ভয়ঙ্কর রূপে এসেছে আবার চলে গেছে, কোনো কিছুই হয়নি। তো এই ধরনের ঘটনা যদি আমরা বুঝতে পারি আমাদের সাথে ঘটেছে তাহলে কিন্তু সাথে সাথে দোয়া দুধ পড়ে নিব। আর দোয়া দুরুদ পড়ার সাথে সাথে আমরা যদি এটাও বলি যে আমার তো খেয়াল ছিল না, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, এটা বলে যদি চলে আসে, যে অনেক ক্ষেত্রে দেখা গেছে তার কিছুই হয়নি, এরকম ঝামেলা হতেই পারে, দুর্ঘটনা পারে। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 189তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম ফারহান। উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবের আভা শহরে। ওনার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামে। ঘটনাটি উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। ঘটনাটির সময়কাল 2021 সালের নভেম্বর মাস। তখন উনি বাংলাদেশেই ছিলেন। ওনাদের একটা ছোট খাল ছিল, যে খালটি গ্রামের রাস্তার পাশেই। ওই খালে বেশ মাছ ছিল। ওনারা চিন্তা করলেন সেচ পাম্প লাগিয়ে দিয়ে পানি সেচ দিয়ে মাছ ধরব। ওই চিন্তা করে বিকেলবেলা সেচ পাম্প লাগানো হলো। সারা রাত কিন্তু পানি সেচ দেওয়ার কাজ চলবে। এদিকে এই মেশিন যদি কখনো বন্ধ হয়ে যায়, তেল লাগে, সার্বক্ষণিক কিন্তু পাহারার জন্য লোক দরকার ছিল। বাইরের কাউকে না নিয়ে ওনারা 3 জন এই পাহারার কাজে লেগে গেলেন। এই ফারহান ভাই আর ফারহান ভাইয়েরই আর একজন আত্মীয়, মামাতো ভাই আর কি, যার নাম রিয়াদ, আর এলাকার একজন বড় ভাই যার নাম হচ্ছে জুবেদ। বলে রাখা ভালো, ওই খালের ঠিক অপর প্রান্তেই ছিল পাঠা বলি দেওয়ার একটা স্থান। ওই পাশটাতে বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো ওনারা ওনাদের বিভিন্ন রিচুয়ালগুলোর ক্ষেত্রে পাঠা যে বলি দেওয়ার প্রচলন রয়েছে, যে রিচুয়ালের ক্ষেত্রে ওই সময় পাঠাগুলো ওই জায়গাতে বলি দেওয়ার একটা ব্যবস্থা রাখা হয়েছে। ওই জায়গায় নাকি অনেকেই ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছেন। তবে এই যে ফারহান ভাই, যারা ওনাদের বয়সী যারা আছেন ওই এলাকায়, তাদের সাথে কখনো ভয়ের ঘটনা না ঘটার কারণে ওনারা কিন্তু এই বিষয়গুলো বিশ্বাস করতেন না। তো ওনারা ওই রাতে তাঁবুর মতো খাটিয়ে ওখানে রয়েছেন। সারা রাত ঘুমানোর তো সুযোগ নাই, পাহারা দিতে হবে, ঘুম যাতে না আসে এই জন্য ওখানে শুয়ে শুয়ে ওনারা ফোন চালাচ্ছিলেন। হঠাৎ করে একটা গ্রুম গ্রুম আওয়াজ ওনারা সবাই শুনতে পান। প্রথমে মনে হয় মেঘ ডাকছে। 3 জনই চমকে উঠলেন। এখন যদি মেঘ ডাকে আর বৃষ্টি হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কেননা এই খাল থেকে পানি সেচ দিয়ে অন্য জায়গায় পানি ফেলছেন। বৃষ্টি হলে তো এই খালে আবার পানি ভরে যাবে, তাহলে তো এই পুরো কাজটাই একদম মাঠে মারা গেল।
ওনারা তিনজনই তাঁবু থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে তো হতবাক হয়ে গেলেন। দিব্যি চাঁদ আছে, আকাশ ভর্তি তারা দেখা যাচ্ছে, মেঘের কোনো ছিটে ফোটাও নেই। তাহলে এই শব্দটা কোথা থেকে এলো? ওনারা চিন্তা করলেন হবে হয়তো আশেপাশ থেকে আসছে আর কি। বিভিন্ন সময় দেখা যায় যে অনেকেই বড় বড় সাউন্ড বক্স বাজান অনেক দূরে দূরে, কিন্তু এত রাতের বেলা আর মনে এত রং ধরলো যে সাউন্ড বক্স বাজাবেন। চিন্তা করলেন যে হতেও পারে এরকম কিছু। ওনারা আবার ওনাদের তাঁবুর মধ্যে ঢুকে গিয়েছেন। এর কিছুক্ষণ পর আবার ওই একই শব্দ, জাস্ট কয়েকবার, এরপরই বন্ধ। এবার আর ওনারা বাইরে বের হলেন না। কিন্তু হঠাৎ করে এই যে আরেকজন ছিল রিয়াদ নামে, উনি খেয়াল করলেন এই যে জুবেদ ভাই আশেপাশে নাই। আরে উনি কোথায় গেল? তখন এই রিয়াদ মনে করেছে হয়তো জুবেদ ভাইয়ের প্রাকৃতিক ডাকের কোনো চাপ এসেছে, এই জন্য বাইরে গিয়েছে। কয়েক মিনিট চুপচাপ থাকার পর হঠাৎ করে এই রিয়াদের মনে কিন্তু একটা সন্দেহের উদ্রেক হলো যে জুবেদ ভাই না বলে চলে গেল, পাশাপাশি আছি, বিষয়টা কেমন না। এই চিন্তা করে এই যে যিনি রিয়াদ, উনি তাঁবু থেকে বাইরে বের হয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য। ওই যেই খালটা, ওই খালের চতুর্দিকে কিন্তু সন্ধ্যার পর থেকেই মশালের মতো জ্বালিয়ে রাখা হয়েছিল। জুবেদ ভাই বাইরে বের হয়ে ওই মশালগুলো এক একে নিভিয়ে দিচ্ছেন, এক সাইড দিয়ে যাচ্ছেন, ওগুলো নিভিয়ে দিচ্ছেন। ঘটনাটা কি? এগুলো তো নিভিয়ে দেওয়ার কথা না, সে কেন এগুলো নিভিয়ে দিচ্ছে? আর ওদিকে যাওয়ার সে যে চিন্তা করলো, এই বিষয়টা তো তাদের কারোর সাথে শেয়ার করে নাই, তারা দুজনই তো জেগে আছে। কেন জুবেদ ভাই কাউকে কিছু না বলে হঠাৎ করে এরকম একটা উদ্ভট কাণ্ড শুরু করলেন? তখন রিয়াদ যে কাজটা করেছে, সে তাড়াতাড়ি করে ওই দিকটাতে যাওয়া শুরু করেছে এবং পেছন থেকে আবার লাইটার দিয়ে মশালগুলো জ্বালিয়ে দিচ্ছে। যখনই আবার মশালগুলো জ্বালিয়ে দিচ্ছে, তখন এই জুবেদ ভাই রিয়াদের দিকে ভয়ঙ্কর রাগান্বিত চোখে তাকালেন। এমনভাবে তাকিয়েছেন মনে হচ্ছে এখনই রিয়াদকে উনি মেরেই ফেলবেন। আর জুবেদ ভাই কি করছেন, উনি তখন ফু দিয়ে পুনরায় এই মশালগুলো নিভানোর চেষ্টা করছেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে উনি যখন ফু দিয়ে নিভানোর চেষ্টা করছেন, তখন সেই গ্রুম গ্রুম আওয়াজগুলো মনে হচ্ছে শুরু হয়ে গেছে। উনি প্রতিবার ফু দিচ্ছেন আর গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে। তখন আবার আর একটা ব্যাপার ওনার লক্ষ্য করলেন, বিশেষ করে এই যে রিয়াদ ভাই, উনি খেয়াল করলেন আশেপাশে থাকা যে গাছপালা রয়েছে, মনে হচ্ছে এই গাছপালাগুলো ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে। এটা যে ঝড়ো বাতাসে নড়াচড়া করছে বিষয়টা এরকম না, এই গাছগুলো ধরে কেউ ঝাঁকায়, খুব ভালোভাবে ঝাঁকায়। ওই গাছগুলো কিভাবে নড়াচড়া করবে? মনে হচ্ছে বাতাসে নড়ছে না, কেউ ঝাঁকি দিচ্ছে। মনে হচ্ছে অসংখ্য মানুষ একত্র হয়ে এক একজন এক একটা গাছ ধরেছে আর গাছ ঝাঁকাচ্ছে। আর কোনো মানুষ এত বড় বড় গাছ ঝাঁকি দিলেও এই গাছগুলো যে এইভাবে নড়বে এমনটা কিন্তু আশা করা যায় না। তাহলে এই গাছগুলো কে ঝাঁকাচ্ছে? আর হঠাৎ করে এরকম গ্রুম গ্রুম আওয়াজ আবার শুরু হয়ে যাবার কারণটা কি? ওই সময় এই রিয়াদ চিন্তা করলো যে ঘটনা তো ভালো না। তখন এই ফারহান ভাইকে ডাকাডাকি শুরু করলেন, এই ফারহান ভাই তাড়াতাড়ি আসো ভাই, দেখো কি হচ্ছে এখানে। এদিকে ফারহান ভাই উনি তো মোবাইল চালাচ্ছিলেন, চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো, ওরা হঠাৎ করে এত রাতের বেলা চিৎকার চেঁচামেচি শুরু করলো কেন, মেশিনে কোনো প্রবলেম হয়েছে কিনা। উনি মোবাইল ফোন চালানোর জন্য এতটাই এই মোবাইল ফোনের ভিতরে নিমগ্ন হয়ে গিয়েছিল, আশেপাশে এত কিছু হচ্ছে, গ্রুম গ্রুম শব্দ হচ্ছে, এটা কিন্তু উনি খেয়ালই করছিলেন না। উনি তখন তাঁবু থেকে বের হয়েছেন, বের হয়ে দেখেন যে এই রিয়া মশালগুলো জ্বালানোর চেষ্টা করছে আর এই জুবেদ ভাই এগুলো নেভানোর চেষ্টা করছে, আর গুরুম গুরুম আওয়াজ হচ্ছে। উনিও বাইরে বের হয়ে সেম দৃশ্যটা দেখেন, গাছপালাগুলো ভয়ঙ্করভাবে নড়ছে। এদিকে রাত তখন শেষ দিকে, ফজর আজান দেবে দেবে ভাব, তখনও দেয়নি। তখন দ্রুত এই যে ফারহান ভাই ওদিকটাতে ছুটে গেলেন। যাওয়ার পর দেখা গেল যে জুবেদ ভাই ভয়ঙ্কর রকমের এক ধরনের শব্দ করছে, গড়গড় গড়গড় আওয়াজ করছে। ওনারা দুজনেই তখন জুবেদ ভাইকে ধরার চেষ্টা করলেন। জুবেদ ভাইকে ধরেই রাখতে পারছিলেন না সহজে, কারণ তার শরীরে মনে হচ্ছে অনেকগুলো মানুষের শক্তি চলে এসেছে। এর মধ্যে আল্লাহর অশেষ রহমত ফজরের আজান দিয়ে দেয়, আর তখনই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ওই গাছপালাগুলো নড়াচড়া বন্ধ করে দেয়, গ্রুম গ্রুম আওয়াজও বন্ধ হয়ে যায়, আর জুবেদ ভাইও একদম স্বাভাবিক হয়ে যান। এরপরে জুবেদ ভাইকে নিয়ে জুবেদ ভাইয়ের বাড়িতে ওনারা দুজন দিয়ে আসেন। ফারহান ভাই আর রিয়াদের কিছু না হলেও জুবেদ ভাইয়ের কিন্তু মারাত্মক জ্বর এসেছিল এবং বেশ বমিও করেছিলেন। রাতের এই বিষয়টা কিন্তু ওনারা গোপন করেননি, জুবেদ ভাইয়ের বাড়ির লোকদের সাথে কিন্তু এই বিষয়টা শেয়ার করেছিলেন। এরপরে একজন হুজুরকে নিয়ে আসা হয়, হুজুর ঝাড়ফুঁক করে দিলেন, জুবেদ ভাইকেও দিয়েছিলেন, ওনাদের দুজনকেও দিয়েছিলেন। তবে হুজুর এতটুকুই বলেছিলেন যে তোমাদের সাথে যেটা হয়েছে এটা মোটেও ভালো কিছু হয়নি, বড় ধরনের বিপদের হাত থেকে তোমরা বেঁচে গেছো। আর
আর একটা পরামর্শ ওই হুজুর দিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে তোমরা তিনজন কখনোই রাতের বেলা ওই খালপাড়ের দিকে যাবে না, গেলে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদ হবে। ওরা জিজ্ঞেস করেছিলেন আসলে ঘটনাটা কি হয়েছিল। হুজুর বলেছিলেন যে সব কথা বলা যাবে না, কিছু কথা বললে হিতে বিপরীত হতে পারে, কিছু কথা গোপন থাকাই ভালো, এতটুকুই পরামর্শ দিলাম। তোমরা কেউ, বিশেষ করে তিনজন, রাতের বেলা ওই খালপাড়ের দিকে যেতে পারবে না। ওনারা হুজুরের পরামর্শ মেনে নিয়েছিলেন, ওনারা সেটা আসলে মেনে নিয়ে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালনও করেছিলেন। আল্লাহর রহমতে ওনারা তিনজনই সুস্থ আছেন এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। ফারহান ভাই উনি সেই খাল, তারপর যেখানে পাঠা বলি দেওয়া হতো সেই জায়গার ছবি আমাদেরকে পাঠাতে চেয়েছেন। উনি পাঠালে সেগুলো আমরা আমাদের পেজ এবং গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করব। প্রিয় লিসেনার্স, আসলে রাতের বেলা আমরা যখন কোনো জায়গায় থাকি, সেই জায়গাটা যদি খুব নির্জন হয়, খাল, বিল, তারপর দেখা যাচ্ছে যে কবরস্থান, শ্মশান, মন্দির, এমন কোনো জায়গার আশেপাশে হয়, তখন কিন্তু আমরা ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে পারি। কবরস্থান বলি, শ্মশান বলি, যেটাই বলি, এই জায়গাগুলোতে কিন্তু জিনেদের আনাগোনা থাকে। কবরস্থানেও কিন্তু এক ধরনের জিনেদের আনাগোনা আছে, যেমনটা শ্মশানে রয়েছে, মন্দিরে রয়েছে, মসজিদেও কিন্তু ভালো জিনেদের আনাগোনা রয়েছে। তাই তাদের চলাচলের ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু তারা রাগান্বিত হবে। যেহেতু চতুর্দিকে আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল, মশাল জ্বালিয়ে রাখা হয়েছিল, এই কারণে হয়তোবা ওই সময় চলাচলকারী কোনো শক্তিশালী জিনেদের অসুবিধা হয়েছে, যার কারণে তারা এই জুবেদ ভাইকে আকর্ষণ করে, তাকে নিয়ন্ত্রণ করে এই আগুনগুলো নিভিয়ে দিচ্ছিল। পরবর্তীতে এই যে আরেকজন, এই যে রিয়াদ, সে এসে যখন জ্বালাচ্ছিল, তখনই ওরা ক্ষুব্ধ হয়ে হয়তোবা এমন আচরণ করেছিল। তবে আল্লাহর রহমতে সময়টা এমন ছিল যে ওনারা খুব বড় ধরনের অসুবিধার মুখোমুখি হন নাই, অল্প দিয়েই চলে গেছে, এটাই বলতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ফারহান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাবো আমাদের আজকের থার্সডে নাইটের 189তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। কি হয়েছে? মা হয়েছে না ভুল হয়েছে? আমার পাড়া মহল্লায় যতগুলো বাবিরে আছে, চাষিরে আছে, মানে আমাকে এমন ভালোবাসা আমার পাশে পরীক্ষা মারা শুনে তো মারা মারা গেছে। এমন তো চাষাকি করে আমার বাস থেকে অনেক সুন্দর ছিল। আমি শুনে এই জন্য বেশি লাগে।
মামা আরেক কথা কি জানি, ব্যবসা আমি করতেছি আমি জানি, সবচেয়ে বড় কথা হলো এই ব্যবসার গতি কেউ কোনোদিন একই রেট ভাবে একই গতি ব্যবসা মানে লাভ লস। এখন তো ওর কাছে যে কাস্টমার আসছে 2 দিন পর হোক আর 2 মাস পর হোক 2 বছর পর হোক, এই কাস্টমার ব্যবসা আলাদা সবাই লেগে রান্না লেগে বলে আমি আগে বিশ্বাস করবো সময় ওই কর্মের আমার নতুন ব্যবসা বাকিরা দিতে মালটা এগুলো না আর একটা আমাদের দেখছে লাইট আছে কিন্তু বিষয় হলো কি ওগুলো চাপ সৃষ্টি করে নিতে পারে না পরামর্শ করে খুব সিরিয়াস আমি আরো খালি সমস্ত গাছ থেকে আমি নিয়ে নেবে ঠিক আছে ওরা মানে না 30 থেকে আমি সিস্টেম করে আমাদের তো তোরা না আমাদের করেছি বলতে ফাইনাল ঠিক আছে এই অবাক তো সাপোর্ট দিবে প্রথম কিছু করবে না কিন্তু আলোচনায় শেষ করে লাগে একেবারে আমার কাছে বলছে বেশি নয় 2-3 মিনিট গান করে আমি বলে পারবো না বিষয়টা কি আমার লাইফে আমার বন্ধুদের সাথে আমার কাছে দুধ নিয়ে বিশ্বাস করা ভয় পাই খুবই ভয় পাই মানে একটা এক্সপিরিয়েন্স হতে সময় সতর্ক না থাকলে তো ভয় থাকবে বিশেষ করে মেয়ের হাতেই মানে মেয়ে হাতে হুট করে মেয়ে সামনে হুট করে কোনো জায়গায় মেয়ের হাতে সঙ্গে দেওয়া এটা সবচেয়ে বড় কথা বলিস না
চারি পাঁচ দিন ঈদের 5 দিন পর মানে আজ থেকে 4 দিন আগে আজকে 4-5 দিন আগে তোর মনে হচ্ছে আমাকে গুগলের মানে মেয়েদের লেভেল ভালো আবার ইনভেস্ট করতে পারলে ইতিহাসের থেকে দেখো আসলে কোন করে